হ্যালো বন্ধুরা, আজ থেকে 53 বছর আগে আমেরিকার ইতিহাস এমন এক ঘটনার সাক্ষী হয় যা আজও পৃথিবীবাসীর কাছে ওয়ান অফ দ্য বেস্ট মিস্টিরিয়াস ঘটনা নামেই পরিচিত। 1971 সালে আমেরিকার এক উড়োজাহাজ কেবলই টেক অফ করে যাত্রা শুরু করে। এই ফ্লাইটের একেবারে পিছে বসা এক যাত্রী যে ঘটনা ঘটাতে যাচ্ছিল যা পুরো আমেরিকাকে নাড়িয়ে দেয়। লোকটি একাই একটি উড়োজাহাজকে হাইজ্যাক করে ফেলে। আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কালো দিন ছিল সেদিন, যে ঘটনা আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ইন্টেলিজেন্স এজেন্সি এফবিআই এর রাতের ঘুম হারাম করে দেয়। আর এই লোকটি ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং স্মার্ট হাইজ্যাকার। সেদিন কি হয়েছিল সবকিছু জানবো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিচ্ছায়ের আরও একটি নতুন এপিসোডে। এই ঘটনার শুরু হয় 1971 সালে 24শে নভেম্বর। আমেরিকার নর্থ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট কেবলই টেক অফ করে পোর্টল্যান্ড শহর থেকে কাছেরই একটি শহর সিয়াটেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই পুরো ফ্লাইটের টোটাল ডিউরেশন ছিল 45 মিনিট। আর এই ফ্লাইটে উপস্থিত ছিল মাত্র 36 জন প্যাসেঞ্জার এবং 6 জন ক্রু মেম্বার। কিন্তু আজ এই 36 জন প্যাসেঞ্জারের মধ্যেই ছিল একজন হাইজ্যাকার, যার নাম ছিল ডিবি কুপার। লোকটির পরনে ছিল একটি চশমা, একটি স্যুট, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট। লোকটিকে দেখতে একেবারে একজন নর্মাল বিজনেসম্যানের মতোই লাগছিল। তার বেশভূষাও ঠিক তেমনই ছিল। লোকটির বয়স ছিল আনুমানিক 40 থেকে 50 বছরের মধ্যে। লোকটি জেনে বুঝেই প্লেনের একেবারে শেষের দিকে গিয়ে বসে সিট নম্বর 18E-তে। যখনই উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করে তার কিছু সময়ের মধ্যেই লোকটি ফ্লাইটের এক এয়ার হোস্টেসকে নিজের কাছে ডেকে নেয় এবং বলে, আমার নাম ড্যান কুপার। লোকটি খুব শান্তভাবেই হাসি মুখে একটি চিরকুট এয়ার হোস্টেসকে ধরিয়ে দেয়। এয়ার হোস্টেসের নাম ছিল ফ্লোরেন্স শাফনার। মেয়েটির মনে হয় লোকটি তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। এজন্য মেয়েটি নোটটি নেয় এবং তা না পড়েই নিজের পকেটে রেখে দেয়। এরকমটা করতে দেখে কুপার মেয়েটিকে বলে, মিস, আমার মনে হয় আপনার নোটটি পড়ে নেওয়া উচিত। আমার কাছে একটি বম আছে। শাফনার তার কথা শুনে অবাক হয়ে যায়। সে দ্রুত নোটটি খোলে এবং যা দেখে তা দেখে যেন তার পা থেকে মাটি সরে যায়। মিস, আই হ্যাভ এ বম হেয়ার অ্যান্ড আই উড লাইক ইউ টু সিট বাই মি। মিস, আমার কাছে একটি বম আছে আর আমি চাই আপনি আমার পাশে এসে বসে পড়ুন। মেয়েটির এখনও বিশ্বাস হচ্ছিল না যে লোকটির কাছে বম আছে। কুপার এবার নিজের ব্রিফকেস খুলে শাফনারকে দেখায়, যেখানে ডায়নামাইটের 8টি সিলিন্ডার এবং ডিটোনেটরের একটি ব্যাটারিও ছিল। এতে কোনো সন্দেহ ছিল না ব্রিফকেসে বমই ছিল। শাফনারের আর বুঝতে বাকি রইল না তাদের উড়োজাহাজ হাইজ্যাকারের কবলে পড়ে গেছে। কুপার নিজের ডিমান্ড এয়ার হোস্টেসের কাছে রাখে, আমার ক্যাশ $2 লাখ চাই, তাও বিকাল 5টার আগে। এই সমস্ত টাকা একটি ব্যাগে রেখে আমাকে দিবেন, সাথে 2টা পিছের প্যারাশুট এবং 2টা সামনের প্যারাশুট। যখন আমরা ল্যান্ড করব তখন একটি ফিউল ট্রাক রেডি রাখতে হবে উড়োজাহাজকে রিফিউলিং করার জন্য। শর্ত দেওয়ার পাশাপাশি কুপার শাফনারকে এও বলে, যদি কোনো প্রকার চালাকি বা কোনো প্রকার ভুল হয় তাহলে আমার আর ভুল হবে না বোমটি দিয়ে উড়োজাহাজকে উড়িয়ে দিতে। উড়োজাহাজের ভেতরের পরিবেশ একেবারে স্বাভাবিক ছিল। পিছনে কি ঘটছিল তা সামনে বসা বাকি 35 জন প্যাসেঞ্জারের ধারণাতেও ছিল না। এয়ার হোস্টেস শাফনারও চাইছিল না বিষয়টা অন্যান্য প্যাসেঞ্জার জানুক। সে চুপচাপ প্লেনের ককপিটে চলে যায় এবং কুপারের দেওয়া নোটটি সে পাইলটকে দেখায়। একটি অন্য এয়ার হোস্টেস, যার নাম ছিল টিনা মাকলো, তাকে বিষয়টি জানানো হয় এবং মেয়েটি যোগাযোগের মাধ্যম হিসেবে কুপারের পাশে গিয়ে বসে। টিনার হাতে থাকা একটি ইন্টারকম দিয়ে পাইলটের সাথে কুপারের যোগাযোগ চলতে থাকে। পাইলটের পক্ষ থেকে বিষয়টা এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে জানানো হয়। আর দ্রুত এই খবর চলে যায় এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরোপের কাছে। এখানে ডোনাল্ড নাইরোপ অনেক বড় একটি ডিসিশন নেয়। সে বলে, কুপারকে নিয়ে সমস্ত কমপ্লায়েন্স দেখানো হোক। যা যা হাইজ্যাকার ডিমান্ড করে আমরা তার সব পূরণ করতে প্রস্তুত আছি। নাইরোপ এফবিআই এর সাথে কোঅর্ডিনেট করে সিয়াটেল ন্যাশনাল ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকা অ্যারেঞ্জ করার জন্য।
ব্যাংকের কাছেও কোনো এক ইমার্জেন্সি কাজের জন্য একটা বড় অ্যামাউন্ট মজুদও ছিল। এই টাকাগুলোর মধ্যে একটি সিক্রেট ছিল যা কুপারকে ধরতে সাহায্য করবে। আর এই সিক্রেট কি ছিল তা আমরা ভিডিওর সামনে আলাপ করব। এখানে একটা প্রশ্ন হয়তোবা আপনার মাঝে আসতে পারে, আসলে কেন এয়ারলাইন্সের প্রেসিডেন্ট এই ডিসিশন নিলেন হাইজ্যাকারের সাথে কোঅপারেট করা হোক? এর পিছে সবচেয়ে বড় কারণ ছিল রেপুটেশন। এয়ারলাইন্সের প্রেসিডেন্ট চাইছিল না হাইজ্যাকারের ঘটনা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ুক, যার দরুন তার কোম্পানির কোনো ক্ষতি হোক। যে কারণে ঘটনাটি গোপন রাখার জন্য হাইজ্যাকারের সকল শর্ত মেনে নেওয়া হয়। তবে এখানে একটু প্রবলেম ছিল, টাকা অ্যারেঞ্জ করতে একটু সময়ের প্রয়োজন, কিন্তু ফ্লাইটের সময় শুধু 45 মিনিটেই ছিল। পাইলটকে এখানে বলা হয় প্লেন নিচে নামানোর পরিবর্তে সিয়াটেলের ওপরেই ঘুরে ঘুরে কিছু সময় পার করার জন্য, নিচে যতক্ষণ পর্যন্ত টাকার অ্যারেঞ্জ না হয়। উড়োজাহাজ সিয়াটেল এয়ারপোর্টে পৌঁছায় ঠিকই, কিন্তু কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুযায়ী উড়োজাহাজ ল্যান্ড না করে সিয়াটেলের ওপরেই ঘুরতে থাকে। এই কারণে 45 মিনিটের ফ্লাইট ধীরে ধীরে 3 ঘন্টার ফ্লাইটে পরিণত হয়। প্যাসেঞ্জাররা কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। ফ্লাইটের পাইলট প্যাসেঞ্জারের উদ্দেশ্যে অ্যানাউন্স করে বলে, আমরা ছোট্ট একটি যান্ত্রিক সমস্যায় পড়েছি, যে কারণে উড়োজাহাজ ল্যান্ডিং করতে একটু লেট হচ্ছে। প্যাসেঞ্জাররা বিষয়টাকে নরমালি নেয়, কিন্তু এখনও সমস্ত প্যাসেঞ্জার বেখবর ছিল যে তাদের প্লেন হাইজ্যাকারের কবলে ছিল। অবশেষে উড়োজাহাজকে ল্যান্ড করে বিকাল 5টা 46 কুপারের ইনস্ট্রাকশন অনুযায়ী উড়োজাহাজকে মেন টার্মিনাল বিল্ডিং থেকে একটু দূরে পার্ক করা হয়। শুধু এক এয়ারলাইনের রিপ্রেজেন্টেটিভ উড়োজাহাজের কাছে আসে টাকার ব্যাগ এবং প্যারাশুট নিয়ে। যখন 4টি প্যারাশুট আর 2 লাখ টাকার ব্যাগ কুপারকে দেওয়া হয়, তখন কুপার সকল প্যাসেঞ্জার্স এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টসকে উড়োজাহাজ থেকে নামার অনুমতি দিয়ে দেয়, শুধুমাত্র টিনা মাকলো এবং একজন কো-পাইলট ছাড়া। এরপর উড়োজাহাজকে শর্ত অনুযায়ী রিফিউলিং করা হয় এবং দ্বিতীয়বারের জন্য উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করে। এতক্ষণে রাত হয়ে গিয়েছিল। এইবার উড়োজাহাজে শুধুমাত্র পাইলট, একজন কো-পাইলট, টিনা এবং কুপারই ছিল। কুপার পুনরায় ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে পাইলটকে, কোথায় যেতে হবে, উড়োজাহাজ কি স্পিডে চলবে এবং কি অ্যাঙ্গেলে উড়োজাহাজকে রাখতে হবে। কুপার পাইলটকে বলে, উড়োজাহাজ সোজা মেক্সিকো সিটির দিকে উড়িয়ে নিয়ে যাও, আর 10,000 ফিট ওপরে প্লেনকে ওড়াও। উইং পজিশন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো। ল্যান্ডিং গিয়ার আর ফ্ল্যাপস খোলা রাখো। উড়োজাহাজের স্পিড যত কম রাখা সম্ভব হয় তত কম রাখো। উড়োজাহাজ তখন 320 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছিল। পাইলট কুপারকে বলে, যদি আমরা এই কনফিগারেশনে চলি তাহলে কখনোই মেক্সিকো পর্যন্ত পৌঁছাতে পারবো না, কেননা এতটা ফুয়েল নেই উড়োজাহাজে। পাইলট কুপারকে বলে উড়োজাহাজকে পুনরায় রিফিউলিং করার জন্য রেনো অথবা ফিনিক্স এয়ারপোর্টে ল্যান্ড করাতে হবে। কুপার রেনো এয়ারপোর্ট বেছে নেয়, কিন্তু রেনো এয়ারপোর্টে নামাতে বললেও তার মনের মধ্যে অন্য কিছুই ছিল। ওইদিকে লোকাল অথরিটি এবং FBI নিজেদের মতো কাজ করছিল। তারা দুটো ফাইটার জেটকে উড়োজাহাজের পিছনে রওনা করিয়ে দেয়, কিন্তু সমস্যা হচ্ছিল ফাইটার জেট এত স্লো স্পিড মেনটেন করতে পারছিল না। কিছুক্ষণ পর যা হতে চলেছিল প্রিয় দর্শক, তা একেবারেই আনবিলিভেবল ছিল। কোনো ফিল্মের কাহিনী থেকে কোনো অংশে কম ছিল না। কুপার টিনাকে বলে, তুমি ককপিটে চলে যাও আর দরজা বন্ধ করে দাও। প্লেনের শেষের দিকে এখন শুধু কুপারই ছিল। কুপার প্যারাশুট বের করে প্রস্তুতি নেওয়া শুরু করে। যখন টিনা ককপিটে গিয়ে দরজা বন্ধ করছিল, তখন সে শেষবারের মতো দেখে কুপার নিজের কোমরের মধ্যে কিছু বাঁধছিল। কিছু সময় পর ককপিটের ভেতরে ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ করে। এটার মানে ছিল প্লেনের পিছনের স্টেয়ারকেস ডিপ্লয়েড করা হয়েছে। কুপার পেছনের স্টেয়ারকেস খুলে ফেলে এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাহিরে লাফ দেয়। আসলে প্লেনের পিছনের স্টেয়ারকেস, যার মাধ্যমে কুপার নিচে জাম্প করে, এইটা ছিল ওই জামানার প্লেনে থাকা বড় একটি ফিচার। ওই সময় বোয়িং 727 প্লেনের পিছের দিকে এক আপস্টেয়ার কেস থাকতো, যেখান দিয়ে প্লেনের ভেতরে প্রবেশ করা যেত।
পাইলট আর এয়ার হোস্টেস তো এটা সরাসরি দেখতে পারে না, কেননা তখন ককপিটের দরজা বন্ধ ছিল। আর ওই জামানায় ককপিটের দরজার ভেতর কোনো গর্ত বা ছিদ্র ছিল না যে বাহিরের দিকে দেখা যেতে পারে। এরপর পাইলট উড়োজাহাজকে নেভাডার রেনো এয়ারপোর্টে ল্যান্ড করে দেয়। পুলিশ ইনফর্ম করে দেওয়া হয়। পুলিশ প্লেনের ভিতরে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে, কিন্তু কুপারের কোনো নাম এবং নিশানাও তারা খুঁজে পায় না। পুলিশ শুধু পায় একটি টাই যেটার ওপর একটি ক্লিপ লাগানো ছিল আর একটি প্যারাশুটের ছেঁড়া কিছু অংশ, সাথে সিগারেটের কিছু টুকরা। কুপার ফ্লাইটে স্মোক করেছিল, আর ওই জামানায় প্লেনে স্মোক করা এলাও ছিল। কিন্তু ওই ব্রিফকেস যেটাতে বম রাখা ছিল, সাথে টাকার ব্যাগ আর প্যারাশুট, সব বেমালুম গায়েব ছিল কুপারের মতো। এখানে হাজারো প্রশ্ন ওঠে, আসলে এই ড্যান কুপার কে ছিলেন? সে কিভাবে কোনো প্রকার বাধা ছাড়াই প্লেনে বম নিয়ে উঠে যায়? মুক্তিপণ নিয়ে যখন ড্যান কুপার উড়োজাহাজ থেকে লাফ দেয়, তারপরে তার সাথে কি হয়? কুপারকে ধরতে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল ইন্টেলিজেন্স এজেন্সি এফবিআই এর পরবর্তী পদক্ষেপ কি ছিল? কেন এফবিআই টিম কুপারকে খুঁজতে নাস্তানাবুদ হয়ে যায়? পরের ঘটনাটি আরো অনেক বেশি ইন্টারেস্টিং এবং রহস্যময়। এর সবকিছু বিস্তারিত জানবো পার্ট 2-তে। পার্ট 1 আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন। শীঘ্রই আসছি পার্ট 2 নিয়ে। আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।